এবার আমাকে হীরের নেকলেসটা আমি তোমাদের তিনজনকে দিয়ে গেলাম, কিন্তু একটা কথা ভালো করে শোনো তোমরা তিনজন। এই নেকলেস তোমাদের প্রত্যেকের কাছে বছরে 4 মাস করে থাকবে। মানে 4 মাস থাকবে নির্মলার কাছে, 4 মাস থাকবে শর্মিলার কাছে, আর বাকি 4 মাস থাকবে তোর কাছে উর্মিলা। ঠিক আছে মা। আরো একটা কথা। কি কথা মা? এই নেকলেস যদি কখনো তোমাদের 3 বোনের মধ্যে কারোর বাড়ি থেকে চুরি হয়, তাহলে যার বাড়ি থেকে এই নেকলেস চুরি হবে তাকে এই নেকলেসের দাম অন্য 2 বোনের মধ্যে সমান 2 ভাগে ভাগ করে দিতে হবে। মানে এই হীরের নেকলেসের দাম যদি 50 লক্ষ টাকা হয়, তাহলে যার বাড়ি থেকে এই নেকলেস চুরি হবে তাকে অন্য 2 জনকে 25 লক্ষ টাকা করে সমান 2 ভাগে ভাগ করে দিতে হবে। নির্মলা, শর্মিলা আর উর্মিলা, তোমরা 3 বোন আমার এই কথা বুঝতে পেরেছো তো? হ্যাঁ মা, আমরা বুঝতে পেরেছি। এবার আপনি আমাকে বাঁচান বাটুল বাবু। ওই হীরের নেকলেসের দাম এখন 1 কোটি টাকা। তার মানে আমাকে এখন আমার 2 বোন শর্মিলা আর উর্মিলাকে, ওরে বাবা, 50 লক্ষ টাকা করে দিতে হবে? হ্যাঁ, 50 লক্ষ টাকা করে। কিন্তু অত টাকা আমি কোথায় পাবো বলুন বাটুল বাবু? আচ্ছা নির্মলা দেবী, এই হীরের নেকলেস চুরির ব্যাপারে কি আপনার কাউকে সন্দেহ হয়? না না, আমি কাকে সন্দেহ করব বলুন তো? সবাই তো আমার নিজের লোক। বাড়িতে থাকি তো শুধু আমরা 4 জন। আমি, আমার ছেলে চন্দন, মেয়ে রুমকি আর আমার স্বামী অসীম। এর মধ্যে বাইরের কেউ আপনাদের বাড়িতে আসেননি? না তো, শুধু কালকে আমার মেজ বোন শর্মিলা এসেছিল নেকলেসটা নিতে, কিন্তু ওকে নেকলেসটা দিতে গিয়ে সিন্ধুক খুলে দেখি। দাদা শর্মিলা, আমি এক্ষুনি সিন্ধুক খুলে তোকে হীরের নেকলেসটা দিচ্ছি। এবার তোকে কিন্তু নেকলেসটা তোর কাছে 4 মাস যত্ন করে রাখতে হবে, মনে রাখিস? রাখবো, সব মনে রাখবো দিদি। আগে তুই নেকলেসটা আমাকে দে তো। কতদিন হয়ে গেল নেকলেসটা আমি দেখিনি। ওর চকচকে হিরেগুলো দেখার জন্য আমার মনটা একেবারে অস্থির হয়ে উঠেছে রে দিদি। তাই আর দেরি না করে তাড়াতাড়ি তোর ওই সিন্ধুক থেকে নেকলেসটা বের করে দে তো। দিচ্ছি রে বাবা, দিচ্ছি। তোর তো দেখছি আর একদম তর্স হইছে না। হীরের নেকলেসটা কোথায়? নেকলেসটা তো সিন্ধুকে নেই। কি বলছিস কি দিদি? নেকলেসটা সিন্ধুকে নেই মানেটা কি? সিন্ধুক থেকে নেকলেসটা কোথায় গেল? আমি সত্যি জানি না রে শর্মিলা, সত্যি জানি না। কাল রাতেও তো নেকলেসটা সিন্ধুকে ছিল। ছিল তো গেল কোথায়? নেকলেসের তো আর পাখা গজায়নি যে নিজে নিজে উড়ে উড়ে চলে যাবে। আমার কি মনে হচ্ছে জানিস, তুই নিজেই নেকলেসটা অন্য কোথাও সরিয়ে রেখেছিস, যাতে আমাকে আর উর্মিলাকে তোকে ওই নেকলেসটা আর দিতে না হয়। না 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 না, তুই আমাকে বিশ্বাস কর শর্মিলা, আমি তোদের বড় দিদি। আমি কেন তোদের ঠকাবো? নেকলেস, ওই হীরের নেকলেসের লোভে তুই আমাদের ঠকাতে চাইছিস দিদি। শোন, এইসব চুরির গল্প বলে তুই আমাদের ঠকাতে পারবি না। আমি তোকে 2 দিন সময় দিচ্ছি, ভালোই ভালোই নেকলেসটা দিয়ে দে, তা না হলে কিন্তু আমি পুলিশে খবর দিতে বাধ্য হব। শর্মিলা, শর্মিলা, এটা তুই কি বলছিস? তুই আমার নামে পুলিশে নালিশ করবি? নেকলেসটা না পেলে আমাকে তাই করতে হবে দিদি। আর পুলিশের হাত থেকে বাঁচতে গেলে আমাদের মায়ের কথা মতো টাকা দিতে হবে তোকে। আমাকে আর উর্মিলাকে 50 লক্ষ টাকা করে দিতে হবে। কারণ আমি খবর নিয়ে দেখেছি ওরকম হীরের নেকলেসের দাম এখন 1 কোটি টাকা। 1 কোটি টাকা? এবার তুই দেখ তুই কি করবি। 2 দিনের মধ্যে নেকলেসটা ভালোই ভালোই আমাদের দিবি, নাকি 50 লক্ষ টাকা করে উর্মিলা আর আমাকে ক্ষতিপূরণ দিবি?
আমি আজই ছোট বোন উর্মিলাকে সব জানাচ্ছি। আপনি আমাকে বিশ্বাস করুন বাটুল বাবু, এইসব কোথা থেকে যে কি হয়ে গেল আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আচ্ছা বেশ বেশ বেশ, আমাকে একটা কথা বলুন তো নির্মলা দেবী, ওই হীরের নেকলেস যে সিন্ধুকে রাখা আছে, এটা আপনি ছাড়া আর কে কে জানতেন? আমি আপনি এসে গেছেন বাটুল বাবু, এবার আমি বুকে একটু বল পেলাম। আমি একবার ওই সিন্ধুকটা দেখতে চাই নির্মলা দেবী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আমার সাথে। ওই সিন্ধুকটা আমার শোবার ঘরেই আছে। আসলে ওই সিন্ধুকটা শোবার ঘরে রেখেছি যাতে কেউ চট করে ওটা দেখতে না পায়। সিন্ধুকে ঠিক এইখানটাতেই হীরের নেকলেসটা ছিল বাটুল বাবু, কিন্তু আমার কি দুর্ভাগ্য বলুন, আমার মায়ের দেওয়া নেকলেসটা আর সিন্ধুকে নেই। আই সি। আচ্ছা নির্মলা দেবী, রাতে এই ঘরের জানালাটা বন্ধই ছিল তাই তো? হ্যাঁ, এই ঘরের জানলা আমি রাতে বন্ধ করেই তো শুই, আর ওই দরজাটাও বন্ধই থাকে। স্ট্রেঞ্জ। তাহলে চোর ঢুকলো কিভাবে? সেটা তো আমারও প্রশ্ন বাটুল বাবু। আচ্ছা নির্মলা দেবী, আপনার এই ঘরের পাশের ঘরটায় কে থাকে? এই ঘরে আমি আর আমার স্বামী থাকি, আর এর পাশের ঘরে থাকে আমার মেয়ে রুমকি, আর তার পাশের ঘরটাতে থাকে আমার ছেলে চন্দন। আপনার স্বামী অসীম বাবু এখন কোথায়? ওনাকে তো দেখছি না। আমার দুঃখের কথা আর কি বলবো বাটুল বাবু, অসীম সেই যে সকালবেলা অফিসে বেরিয়ে যায় আর রাতের বেলা আসে। জানেন, এত কাজ করেও 3 মাসের মাইনে পায়নি। সংসারের অবস্থা খুবই খারাপ বাটুল বাবু, আর তার মধ্যে আবার গোদের ওপর বিষ ফোড়ার মতন হলো এই নেকলেস চুরির ঘটনাটা। কোথায় যাব, কি করব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর আপনার ছেলে চন্দন, ও কি এখন বাড়ি আছে? থাকতে পারে, আবার নাও থাকতে পারে, ওর কোনো ঠিক নেই। সারাদিন রাত একটাই স্বপ্ন দেখে যাচ্ছে, কি করে বড় বিজনেসম্যান হতে পারবে। আসলে খুব বড় করে একটা ব্যবসা করার চন্দনের খুব ইচ্ছে, কিন্তু তার জন্য যে অনেক টাকার দরকার। এখন আমরা অত টাকা পাবো কোথায় বলুন তো? আমি একবার চন্দনের সাথে কথা বলতে চাই নির্মলা দেবী। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবেন, চলুন। কিন্তু ওকে ঘরে পাবেন কিনা আমি বলতে পারবো না। চন্দন, চন্দন, দরজাটা খোল, দেখ কে এসেছেন তোর সাথে দেখা করতে। যেই আসুক মা, এখন দরজা খুলতে পারছি না, একটা জরুরি কাজ করছি। দরজাটা খোল চন্দন, খোল না দরজাটা। ওহ ওহ, কি হয়েছেটা কি মা, এত ডিস্টার্ব করছো কেন? এ কি বাটুল বাবু, আপনি আমাদের বাড়িতে হঠাৎ? কি ব্যাপার মা, সত্যি করে বলো তো, বাটুল বাবু আমার সাথে কেন দেখা করতে এসেছেন? ও বুঝেছি, তোমাদের ওই হীরের নেকলেসটা চুরি হয়ে গেছে বলে তুমি বাটুল বাবুকে খবর দিয়েছো। হ্যাঁ দিয়েছি, তো কি হয়েছে? ও তুমি বুঝবে না মা, তুমি বলেছো আর বাটুল বাবু আমাকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করতে এসেছেন, তাই তো বাটুল বাবু? আমি কি কিছু ভুল বললাম? কিন্তু আপনিও একটা কথা শুনে রাখুন, আমি কারুর কোনো প্রশ্নের উত্তর দেব না। শুনেছো মা, আমি কারুর কোনো প্রশ্নের উত্তর দেব না, কারণ আমি কোনো নেকলেস চুরি করিনি। চুরি না করলে প্রশ্নের উত্তর দিতে ভয় পাচ্ছ কেন চন্দন? ভয় পাচ্ছি না বাটুল বাবু, আসলে আপনার প্রশ্নের উত্তর দেবার মতন আমার সময় নেই। প্লিজ প্লিজ আপনি আমাকে ক্ষমা করবেন, আমার অনেক কাজ পড়ে আছে। চন্দনের এমন ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি বাটুল বাবু।
আসলে আমার চন্দনটা না এই রকমই, ব্যবসা করবে বলে ওর মাথাটা বোধহয় খারাপই হয়ে গেছে। সেটা তো সময়ই বলবে নির্মলা দেবী, কার মাথা খারাপ হয়েছে আর কার হয়নি। বাই দ্য ওয়ে, আমি একবার আপনার মেয়ে রুমকির সাথে কথা বলতে চাই। হ্যাঁ, চলুন না। রুমকি, আই রুমকি, দেখ তোর সাথে কথা বলতে কে এসেছে। ওমা, বাটুল বাবু আপনি? আপনার সাথে কয়েকটা কথা বলতে এলাম। আপনাকে দেখে যে কি আনন্দ হচ্ছে কি বলবো আপনাকে। একটু বসুন, আমি আমার মানি প্ল্যান্টটাতে একটু জল দিয়ে নি। ওই মানি প্ল্যান্টটা বুঝি আপনার খুব প্রিয়? হ্যাঁ, খুব প্রিয়। জানেন, এই মানি প্ল্যান্টটা আমি আমার সবচেয়ে প্রিয় বান্ধবী রানীকে রবিবার ওর জন্মদিনে গিফট করব। হঠাৎ মানি প্ল্যান্ট উপহার হিসেবে দেবেন কেন? ওটা তো আপনার খুব প্রিয়। বাটুল বাবু, গাছটা জানলার পাশে রাখলে খুব ভালো থাকবে না? আমার গাছ খুব প্রিয়। প্রিয় বান্ধবীকে তো প্রিয় জিনিসটাই গিফট করতে হয়, তাই না? আর জানেন কাল রানীর জন্মদিনে কে আসবেন? আগে না। রানীর কাকা জ্যোতিভূষণ বাবু। আমাকে যেভাবেই হোক ওনার দৃষ্টি আকর্ষণ করতে হবে। আপনি জানেন জ্যোতিভূষণ বাবু কে? না, আমি চিনি না। সে কি, আপনি বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জ্যোতিভূষণ বাবুর নাম শোনেননি? আই রুমকি, তোর আবার শুরু হয়ে গেল দেখছি। জানেন বাটুল বাবু, রুমকির একটাই স্বপ্ন, ও একদিন সিনেমার নায়িকা হবে। আপনি বলুন বাটুল বাবু, সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন দেখা কি খারাপ? না না, খারাপ হবে কেন? তার মানে আপনি আমার পক্ষে, তাই তো বাটুল বাবু? বিপক্ষে যাওয়ার তো কোনো কারণ দেখছি না। দেখেছো মা, দেখেছো, বাটুল বাবুও চায় আমি সিনেমার হিরোইন হই। এবার বলুন তো বাটুল বাবু, আপনি আমার কাছ থেকে কি জানতে চান? হ্যাঁ, ওই নেকলেসটা চুরি হওয়ার রাতে আপনি কি সন্দেহজনক কিছু দেখতে পেয়েছিলেন? সন্দেহজনক কোনো কিছুই তো আমার চোখে পড়েনি। রাতে কোনো আওয়াজ শুনতে পেয়েছিলেন? না তো, তেমন তো কিছুই শুনতে পাইনি। কি করে শুনবি? তুই তো সারাদিন শুধু ওই একটাই স্বপ্ন দেখে যাচ্ছিস। জানেন বাটুল বাবু, বাড়িতে এত বড় একটা চুরির ঘটনা ঘটে গেছে, কিন্তু আমার রুমকির সে বিষয়ে কোনো চিন্তাই নেই। আহ মা, আমি চিন্তা করলেই তো আর তুমি তোমার ওই হীরের নেকলেস খুঁজে পাবে না। তাই অযথা চিন্তা করে আমি কি করব? বলুন বাটুল বাবু। সত্যি কি আপনার হারিয়ে যাওয়া নেকলেসটা নিয়ে কোনো চিন্তা নেই? চিন্তা করে আর কি করব বাটুল বাবু? তাই চিন্তা করলে তো আর নেকলেসটা ফিরে পাবো না। আর তাছাড়া আমার অন্য অনেক কাজ আছে। আর রবিবারের জন্মদিনের পার্টিটা নিয়ে আমি খুব এক্সাইটেড। এখন আমার একটাই চিন্তা, যে করেই হোক আমাকে সিনেমার হিরোইন হতেই হবে। আপনার মানি প্ল্যানটা সত্যিই খুব সুন্দর। ও বাটুল্লা, তোমার কি মনে হচ্ছে গো, হীরের নেকলেসটা কে চুরি করেছে? নির্মলা দেবীর বাড়ির কেউই চুরিটা করেছে। সে কি গো বাটুলদা, ঘরের ভিতরেই চোর, মানে যাকে বলে সোর্সের মধ্যেই ভূত? আমি নিজে নির্মলা দেবীর শোবার ঘরে গিয়ে দেখেছি, দরজা জানালা একদম ঠিক আছে, কোথাও কোনো ভাঙাচোরার চিহ্ন নেই। আর সেই রাতে কেউ সন্দেহজনক কোনো আওয়াজও পায়নি। ও এই ব্যাপার, তাহলে এবার আমি বুঝে গেছি। কি বুঝে গেছিস রে বিচ্ছু? মানে বুঝে গেছি ওই নেকলেস আসলে কে চুরি করেছে। কে চুরি করেছে? নির্মলা দেবীর স্বামী অসীম বাবু। হঠাৎ তোর এই কথা মনে হলো কেন বিচ্ছু? শুনলি না বাটুল্লাকে নির্মলা দেবী কি বলেছিল, ওনার স্বামী অসীম বাবু? আমার দুঃখের কথা আর কি বলবো বাটুল বাবু, অসীম সেই যে সকালবেলা অফিসে বেরিয়ে যায় আর রাতের বেলা আসে। জানেন, এত কাজ করেও 3 মাসের মাইনে পায়নি। এই যদি তোর যুক্তি হয়, তাহলে আমি তো বলবো হীরের নেকলেসটা চুরি করেছে নির্মলা দেবীর ছেলে চন্দন। মানে আমি বলতে চাইছি, ব্যবসা করার জন্য তো অনেক টাকার প্রয়োজন, আর সেই টাকার প্রয়োজনেই চন্দন হীরের নেকলেসটা চুরি করেছে। না না না, চন্দন চুরি করেনি, চুরি করেছে অসীম বাবুই। না, অসীম বাবু মোটেই চুরি করেনি, চুরি করেছে চন্দন। না, অসীম বাবুই চোর। না, আসল চোর হলো চন্দন। শুনে রাখ আমার কথা, আসল চোর দেখবি ঠিক চন্দন। চুপ কর তোরা।
ও নিজেই বুঝতে পারছে না কে চুরি করেছে, আবার আমাদের ধমকাচ্ছে। আমরা চুপ করছি, তাহলে এবার তুমি বলো বাটুলদা কে চুরি করেছে? চোর যখন ধরা পড়বে তখন নিজেরাই সব জানতে পারবি, আমাকে কিচ্ছু বলতে হবে না। এখন চুপচাপ খেয়ে নিয়ে শুয়ে পড়, আমাকে একটু বেরোতে হবে। ও বাটুলদা, তুমি এই রাতের বেলা কোথায় যাবে গো? সে কথা তোদের এখন না জানলেও চলবে, শুধু এইটুকু শুনে রাখ, রবিবারই চোর ধরা পড়বে। রবিবার? রবিবার? হ্যাঁ, রবিবার। মা, আমি বাড়ি ছেড়ে যাচ্ছি। বড় বিজনেসম্যান না হয়ে আমি আর এই বাড়িতে কিছুতেই ফিরবো না। সর্বনাশ হয়ে গেছে বাটুল বাবু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে নির্মলা দেবী? আমার চন্দন বাড়ি ছেড়ে চলে গেছে। হোয়াট? চন্দন বাড়ি ছেড়ে চলে গেছে? কিন্তু কেন? এই চিঠিতে লিখে গেছে বড় বিজনেসম্যান না হয়ে ও আর এই বাড়িতে ফিরবে না। বাহ 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 দিদি বাহ, নিজের ছেলে চন্দনকে বড় বিজনেসম্যান করবি বলে আমাদের মায়ের দেওয়া অত দামি হীরের নেকলেসটা ওকে দিয়ে দিলি, আর এদিকে বলছিস তুই জানিস না নেকলেসটা কোথায়। এসব তুই কি বলছিস শর্মিলা? আমি চন্দনকে হীরের হারটা দিয়েছি ব্যবসা করার জন্য? না রে বোন না, তুই আমাকে ভুল ভাবছিস। না, আমি এতদিন তোকে ভুল ভাবতাম, কিন্তু আজ আমি তোকে চিনে গেছি দিদি। বাটুল বাবু, আপনি এখনই পুলিশে ফোন করে আমার দিদি নির্মলা ও তার ছেলে চন্দনকে গ্রেফতার করবার ব্যবস্থা করুন। না শর্মিলা দেবী, নির্মলা দেবী আর চন্দনকে গ্রেপ্তার করার কোনো প্রয়োজন নেই, কারণ ওনারা কেউই এই নেকলেস চুরির ঘটনার সঙ্গে যুক্ত নন। মানেটা কি? তাহলে কে যুক্ত? আর হীরের নেকলেসটাই বা কোথায় বাটুল বাবু? নেকলেসটা আমার কাছে আছে শর্মিলা দেবী। বাটুল বাবু, এই নেকলেসটা আপনি কোথায় পেলেন? সেটা তো এবার আপনি আমাদের সবাইকে বলবেন রুমকি দেবী। ওহ, এসব কি হচ্ছে বাটুল বাবু? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও তো কিছুই বুঝতে পারছি না বাটুল বাবু, দয়া করে বলুন না এই সবের মানেটা কি? আসলে হীরের নেকলেসটা সেই রাতে আপনার সিন্দুক থেকে রুমকি দেবী চুরি করেছিলেন। কি তাই তো রুমকি দেবী? হ্যাঁ করেছিলাম, কিন্তু সেটা এই নেকলেসটা বিক্রি করে টাকা পাবার জন্য নয়। তাহলে কেন তুই চুরি করেছিলিস বল বল। ছি 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 ছি, আমি তো ভাবতেই পারিনি তুই আমার নিজের মেয়ে হয়ে এই কাজ করবি। আমি চুরি করতাম না যদি তুমি নেকলেসটা আমাকে দিতে। নেকলেসটা জন্মদিনের পার্টিতে পরে যাব বলে ভেবেছিলাম আমি। না, কিছুতেই আমি তোকে রানীর জন্মদিনের পার্টিতে এই হীরের নেকলেসটা পরে যেতে দেব না। রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, যদি কোনোভাবে এই নেকলেস চুরি বা ডাকাতি হয়ে যায় তখন কি হবে ভেবে দেখেছিস একবার? কিচ্ছু হবে না মা, আমি তো বড় হয়ে গেছি নাকি। আর তাছাড়া কি বল? কিছু না। আসলে রুমকি দেবী চেয়েছিল ওই হীরের নেকলেস পরে চলচ্চিত্র পরিচালক জ্যোতিভূষণ বাবুর দৃষ্টি আকর্ষণ করতে, যাতে জ্যোতিভূষণ বাবু তার পরের সিনেমাতে রুমকি দেবীকে সুযোগ দেন। হ্যাঁ চেয়েছিলাম তো, কিন্তু রানীর বাড়ি যাওয়ার সময় টপ থেকে মানি প্ল্যান্টটা তুলে দেখি ওর নিচে নেকলেসটা নেই। এ কি, তবে লুকিয়ে রাখা হীরের নেকলেসটা কোথায় গেল? আসলে আপনি তো আর তারপরে ওই টপটার নিচ থেকেই আমি এই হীরের নেকলেসটা উদ্ধার করি। এবার আমাকে একটা কথা বলুন তো বাটুল বাবু, রুমকিকে আপনার কেন সন্দেহ হয়েছিল যে ওই হীরের নেকলেসটা রুমকিই চুরি করেছে? বাড়িতে এত বড় একটা চুরি হওয়ার পরেও আমি যখন দেখলাম রুমকি দেবী কোনো চিন্তা নেই, উনি মনের সুখে গান গাইতে গাইতে মানি প্ল্যান্টের যত্ন করছেন, তখনই আমার ওনাকে সন্দেহ হয়েছিল। আরো সন্দেহ হয়েছিল এটা শুনে। আর জানেন কাল রানীর জন্মদিনে কে আসবেন? আমাকে যেভাবেই হোক ওনার দৃষ্টি আকর্ষণ করতে হবে। আর যে গাছ ভালোবাসে
সে তো সব গাছকেই সমান ভালোবাসবে, অথচ আপনার বাড়ির সামনের উঠোনের বাগানটা অযত্নে ঝোপে জঙ্গলে ভালো কাজ করা যায় না। প্রতিভা, ক্ষমতা আর ইচ্ছে শক্তি থাকলে তবেই তার স্বপ্ন সত্যি হবে, কি তাই না? কোথায় যে রাখলাম আমার নতুন ডিউস বলটা? কিরে বাচ্চু, তুই কি দেখেছিস? এই বাড়িতে তো দেখেছি আমাকে কেউ পাত্তাই দেয় না। কিরে বাচ্চু, আরে কি হলোটা কি? এভাবে চিৎকার করে তখন থেকে বাড়ি মাথায় করছিস কেন? চিৎকার না করে উপায় আছে? মানে মানে আর কি, তুই এভাবে মুখে বই গুজে বসে থাকবি আর আমি চিৎকার করবো না? আরে বিচ্ছু, খুব ইন্টারেস্টিং একটা জায়গা পড়ছি। কি যে সুখ পাস সারাদিন বই ঘেটে, কি জানি। ওরে, গল্পের বইয়ের একটা নেশা আছে। গল্প পড়তে পড়তে একেবারে গল্পের দেশে চলে যাওয়া যায়। জীবনে তো কখনো গল্পের বই পড়িসনি, এই মজাটাও বুঝবি না। দেখ বাচ্চু, চ্যালেঞ্জ করিস না। কখন আবার রাগ টাক করে গাদা গাদা গল্প পড়ে ফেলবো, তুই বেচারা লজ্জায় পড়ে যাবি। গাদা গাদা গল্প পড়বি, তাও আবার তুই? না তো কি, এই বিচ্ছু শর্মা চাইলে সব পারে, বুঝলি? একটা গল্প তো আগে পড়ে দেখ, দেখবি কি মজা আছে। নে পড় না, আমার কাছে তো অনেক রকমের বই আছে, কোনটা পড়বি বল? বলছিস? ঠিক আছে, দে দেখি এক পিস। একটা পরীক্ষা করে দেখতে হবে যে ধাপ দিচ্ছিস কিনা। টিকিট ছাড়া কিভাবে গল্পের দেশে যাওয়া আসা করছিস দেখি। কোনটা পড়বি বল? ভূতের বই? এবার ছিচি, না না। তাহলে গোয়েন্দা? না না, সে তো বাটুলদার গোয়েন্দাগিরি জলজান্তই দেখতে পাই। তাহলে তাহলে তুই বল, তুই কি পড়তে চাস? রাজা রানীর গল্প। এই বিচ্ছু শর্মা যা পড়ে সেটাও তো রাজার মতো বড় সড়ো ব্যাপার, বুঝলি না? ও, রাজা রানীর গল্প। তাহলে তুই এই বইটা পড়, শিকারী রাজচন্দ্র। ঠিক আছে? কিরে বিচ্ছু, বইটা এভাবে পাতা উল্টালে কি পড়া হয় নাকি? তুই চুপ কর। নিজেই বললি গল্প পড়লে গল্পের দেশে যাওয়া যায়। আমি ভাবছি গল্পের এই দেশে নিজে গিয়ে একবার দেখে আসি, বুঝলি? কি গল্পের দেশে নিজে গিয়ে দেখে আসবি? হ্যাঁ রে, গল্পের এই রাজার সাথে আমিও শিকারে বের হব। তবে রাজা রাজাদের এসব শিকার টিকারের গল্প পড়ে সেসব দেশে কি আর যেমন তেমন করে চলে যাওয়া যায়? মানে? আরে বোকা একটা, শিকার করতে গেলে কি লাগে? তীর ধনুক লাগে না? হ্যাঁ লাগে তো। আমার কি তীর ধনুক আছে? আগে তার ব্যবস্থা করি, তারপর খালি হাতে কি শিকারে বের হওয়া যায়? বাটুল্লা, বাটুল্লা, কি হলো কেসটা, দেখি তো গিয়ে। বাটুল্লা, বাটুল্লা। কি হলোটা কি? বিকেল বেলা খেলতে না গিয়ে এভাবে চেঁচামেচি করছিস কেন? খেলতে তো যাচ্ছিলাম, কিন্তু বাচ্চা অন্য জায়গায় পাঠালো, তাই। এই, কেন বাজে কথা বলছিস? আমি আবার কোথায় পাঠালাম? ওই যে গল্পের দেশটা কোথায়, তা সেখানে যেতে গেলে আমার তো তীর ধনুক লাগবে, না হলে বাঘ সিংহ আবার অ্যাটাক করলে মুশকিল হয়ে যাবে। এসব কি বলছিস বলতো বিচ্ছু? মাথাটা কি খারাপ হয়ে গেছে? যা বাবা, বাচ্চু গেলে দোষ নেই আর আমি গেলেই দোষ। আমি বলছি গোমাটুলদা, আমি জানো ওকে একটা গল্পের বই পড়তে বলেছি। গল্প পড়লে গল্পের দেশে চলে যাওয়া যায়। তাই ও একটা রাজার গল্প বের করে তখন আমার কাছে তীর ধনুক চাইছে, গল্পের দেশে গিয়ে নাকি শিকার করবে। যা বাবা, এগুলো কিন্তু ভালো হচ্ছে না বাটুলদা। শোন, গল্পে যাই থাকুক, বন্য প্রাণীকে শিকার করা কিন্তু মোটেই ভালো কাজ নয়। ঠিক ঠিক বলেছো বাটুলদা। তুমি কোনোদিন শিকার করেছো বাটুল্লা? মোটেও না, প্রাণী শিকার করা একদম উচিত নয়। শোন, শিকারের কথাই যখন উঠল, তোদের একটা ঘটনা বলি, যেটা এই শিকারকে কেন্দ্র করেই ঘটেছিল। বলো বলো বাটুলদা, বলো। ইয়ে, কষ্ট করে বই থেকে গল্প পড়বার থেকে গল্প শোনা অনেক ভালো। চুপ কর তুই। বাটুলদা তুমি বলো তো। অনেকদিন আগে চিঙ্গুরগড় নামে একটা জায়গা থেকে
শশীরাম বাবু এলেন। উনি ছিলেন চিঙ্গুরগড় জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেটা আবার কি? মানে জেলা শাসক, জেলার প্রধান সরকারি লোক। ও আচ্ছা। শশীরাম বাবু এসে ওখানকার এক অদ্ভুত সমস্যার কথা বললেন। কি বললেন? বাটুল বাবু, বড় সমস্যায় পড়েছি। এবার যে আমার জেলায় লোকজন সব না খেয়ে মরবে। সে কি হয়েছে বলুন তো? আপনি তো জানেন আমাদের জেলার নিমকঘাট হ্রদ খুব বড় আর বিখ্যাতও বটে। হ্যাঁ, ওখান থেকেই তো পাওয়া যায় লবণ। হ্যাঁ, আমাদের চিঙ্গুরগড় জেলাটা খুব ছোট হলেও সারা দেশ এমনকি বিদেশেও ওই নিমকঘাটের লবণ রপ্তানি হয়। জেলার বেশিরভাগ মানুষই এই লবণ ব্যবসার সাথে জড়িত। বাহ, এ তো ভালো কথা। কেউ লবণ তোলে, কেউ আবার সেটা খাবার উপযোগী করে তোলে, কেউ বা বিক্রি করে। এভাবেই চলে সবার জীবন। কিন্তু হঠাৎ এক ঘটনায় সবার হ্রদে যাওয়া বন্ধ হয়ে গেছে। নিমকঘাট হ্রদে আর কোনো মানুষ যেতে চাইছে না, ফলে লবণ উৎপাদনও বন্ধ হয়ে গেল। ঘটনাটা কি আপনি একটু খুলে বলুন তো শশীরাম বাবু। হ্যাঁ, বলছি শুনুন। আমাদের চিঙ্গুরগড় জেলার সবচেয়ে ধনী ব্যবসায়ী ছিলেন আদিনাথ বাবু। লবণ মানে আমরা যে নুন খাই? হ্যাঁ রে। বাটলা, এই লবণ ব্যবসার সাথে আমার শিকারের কি সম্পর্ক বলো তো? চুপ করে শোন আগে। ওই আদিনাথের শখ ছিল শিকার করা। একদিন এক পূর্ণিমার রাতে বললি শম্ভু, আজ মনে হয় আমাদের বেরোতে একটু বেশি দেরি হয়ে গেল। না কর্তা, ঠিক সময় পৌঁছে যাব। আচ্ছা কর্তা, একটা কথা শুধাবো? হ্যাঁ বল না। প্রতি পূর্ণিমার রাতে আপনি নিমকঘাট হ্রদে পুজো করতে যান কেন? কেউ কি আপনাকে কখনো যেতে বলেছে ওখানে? ওরে না রে না, এই নিমক ঘাটের লবণই যে আমাদের খাওয়াচ্ছে রে। নিমক ঘাটের লবণ বিক্রি করেই আজ আমার এত নাম ডাক প্রতিপত্তি। তাই পূর্ণিমার রাতে ভরা জোয়ারে হ্রদটাকে প্রণাম জানিয়ে আসি। বুঝেছি কর্তা, আর এই আমরা এসেও পড়েছি। ওই দেখুন কর্তা, পূর্ণিমার চাঁদের আলোয় হ্রদটাকে কত সুন্দর দেখাচ্ছে। আমি কি দেখছি? এই অপরূপ দৃশ্য যে কখনো দেখিনি আমি এখানে। হাতের নাগালে এত শিকার, আর আমি পড়ে পড়ে ঘুমোচ্ছি। না না না, আর দেরি করা যাবে না। হ্যাঁ, এক মুহূর্ত না। সম্ভব আমি ওই বক শিকার করব। এই হ্রদ আমাকে দুহাত ভরে লবণ দিয়েছে, এখন আমার প্রিয় শিকার করবার সুযোগও দিচ্ছে এই নিমক ঘাট। কি হয়েছে কর্তা? বাড়ি থেকে এক্ষুনি আমার শিকারের বন্দুকটা নিয়ে আয়। বন্দুক? এখন? আপনি তো পুজো করতে এসেছিলাম, কিন্তু সামনে যা দেখতে পাচ্ছি আর দেরি করা চলে না। শিকার হাতের নাগাল থেকে বেরিয়ে পড়বে। এত সুন্দর সুন্দর বকগুলোকে আপনি মেরে ফেলবেন কর্তা? তুই এখনই নিয়ে আয় বন্দুক। জানিস না শিকার করতে আমি কত ভালোবাসি। হাতের নাগালে এত শিকার থাকতে আমি শুধু চোখ মেলে দেখবো। যা যা যা, এক্ষুনি যা। মানে কর্তা একবার আচ্ছা ঠিক আছে, এখনই যাচ্ছি। তারপর কি হলো? এরপর ওই আদিনাথ বাবুর বক শিকার করাটা নেশায় দাঁড়িয়ে গেল।
কিন্তু শম্ভু এটা কিছুতেই মেনে নিতে পারছিল না। কর্তা। হ্যাঁ রে শম্ভু, আয় আয়, বল কি চাই। কর্তা, একটা কথা ছিল। হ্যাঁ রে বল না। বলছিলাম যে আমি আর এখানে কাজ করব না, আমি দেশে ফিরে যেতে চাই। কি ব্যাপার কি তোর, হঠাৎ এমন কথা? আমি আর সহ্য করতে পারছি না কর্তা, এভাবে প্রতি রাতে অমন নিরীহ পাখিগুলোকে এভাবে মরতে দেখতে পারছি না কর্তা। ও রে আমার প্রাণের ঠাকুর রে, অপরের কষ্টে মন একেবারে কেঁদে ওঠে। আজ প্রায় 15 বছর ধরে তুই এখানে কাজ করছিস, কোনোদিন তোর কিছুর অভাব রেখেছি আমি? হ্যাঁ, এতগুলো বছর যা নুন খাচ্ছিস, আজ তাকে ছেড়ে যাবার কথা ভাবিস কি করে? ভাবতে তো চাইনি কর্তা, কিন্তু বিশ্বাস করুন, চোখের সামনে প্রত্যেক রাতে এমন পাপ দেখতে আর মন সায় দিচ্ছে না। এত বছর ধরে আপনার নিমক খেয়েছি বলেই আপনাকে সাবধান করছি কর্তা, এই পাপ কাজ আপনি আর করবেন না, এতে অমঙ্গল হবে কর্তা। চুপ কর, তুই এসেছিস আমায় মঙ্গল অমঙ্গল নিয়ে জ্ঞান দিতে? যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আর আজ রাতে ঠিক সময় গাড়ি তৈরি রাখিস, আজ 50টা বক শিকার না করে ফিরবো না। আজ তো আবার পূর্ণিমার রাত, আজ আপনার পুজোর রাত। ঠিক আছে কর্তা, আজকের রাতটুকু আমি কাজ করছি, কিন্তু এই শেষবার আর নয়। না না, আমি আর আপনার এই পাপ কাজের সঙ্গে কিছুতেই হব না। ধোয়া তুলসী পাতা যেন, পাপ কাজ, যত সব। মেজাজটাই বিগড়ে দিল সকাল সকাল। দূর। না, কর্তা কর্তা, আমি আর এখানে থাকবো না। শম্ভু, তোর এত বড় সাহস, আজই সব শেষ করে দেব আমি। তারপর শম্ভুর মৃত্যুর পর কিছুদিন বক শিকার বন্ধ ছিল। এরপর শুরু হলো আসল ঘটনা। শম্ভুর মৃত্যুর পরের পূর্ণিমাতে আদিনাথ যায় হ্রদে পুজো দিতে নয়, আবার শিকার করতে সে বন্দুক তাক করে বসে থাকে। কিন্তু সেদিন আর কোনো বকের দেখা নেই। দূর, কি যে হলো, একটা বকেরও দেখা নেই। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। হঠাৎ হঠাৎ আদিনাথ দেখে এক অদ্ভুত দৃশ্য। কি আমি কি দেখছি? এটা এটা বক নাকি দৈত্য? না 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 না, এগোবি না, এগোবি না। কি এসব কি হচ্ছে? আমার দিকে এগিয়ে আসছে কেন বকটা? না, চলে যাও আদিনাথ, চলে যাও, আমাদের মেরো না। এ যে শম্ভুর গলার আওয়াজ, কিন্তু কিন্তু শম্ভু কোথা থেকে আসবে? শম্ভু যে মরে গেছে। হ্যাঁ হ্যাঁ, শম্ভু তো মরে গেছে। না না না, এই আরে কবি না, এটা কি তাহলে ভূত? না 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 না, আমাদের মেরো না কর্তা, আমাদের মেরো না কর্তা।
তারপর থেকে আদিনাথ ছিল শয্যাশায়ী। দিন তিনেক পর প্রবল জ্বরে সে মারা যায়। এরপর থেকে ওই হ্রদে আর কেউ যেতে সাহস পায় না। যে দু একজন সাহস করে গেছে তারা দেখেছে ওই দৈত্যাকৃতি বকটা হ্রদ পাহারা দিচ্ছে। বুঝেছি। তা এখন আমাকে কি করতে বলছেন? মাতুল বাবু, লবণ ব্যবসা বন্ধের পথে। চিঙ্গুরগড়ের অর্থনৈতিক অবস্থা এখন খুবই খারাপ মাতুল বাবু। আপনি কিছু একটা করুন, না হলে সবাই না খেয়ে মরবে। ঠিক আছে, আমি যাব চিঙ্গুরগড়। চিঙ্গুরগড়ের মানুষের জন্য আমি যাব শশীরাম বাবু। মাটুলদা, তুমি চিঙ্গুরগড়ে গেলে? ওই ভুতুরে বকের কাছে? হ্যাঁ রে, তবে খালি হাতে না। তবে একেবারে বন্দুক হাতে আদিনাথের মতো। ওই ভুতুরে বকটাকে মেরেছিলে বন্দুক দিয়ে? সে কি মাটুলদা, তুমি কেন বন্দুক নিলে? ওই নিরীহ বকগুলোকে তুমিও মারলে? বন্দুক যদি না নিয়ে যেতাম তবে ওই দৈত্যাকার বকটার দেখা পেতাম না রে। তাই বন্দুক সাথে রাখতে হয়েছিল। ওই ভুতুরে বকটা ভেবেছিল আমিও বুঝি আদিনাথের মতো বক শিকার করতে এসেছি। ও বুঝেছি। তারপর ওই তো সেই বকের দল। রাতের আঁধারে হ্রদের জলে পূর্ণিমার চাঁদের আলো পড়ে চিকচিক করছে, আর তার মধ্যে এক ঝাঁক সাদা বক। আহা, কি অপরূপ দৃশ্য! আর দেরি করা যাবে না, এবার কাজ শুরু করি। চলে যাও, আমাদের মেরো না। চলে যাও। না, আমি যাব না। চলে যাও। কে তুমি তো সাধারণ মানুষ নও। আমি বাটুল। আমি অন্যায়ের প্রতিবাদ করি, দুষ্টের দমন করি। তাই নাকি? তবে কেন এখানে এসেছো বন্দুক নিয়ে? কেন গুলি চালাচ্ছ? আমি তোমার কাছে এসেছি শম্ভু, তোমার সাথে কথা বলতে চাই। বন্দুক না নিয়ে আসলে তুমি তো দেখা দিতে না। কি বলতে চাইছো তুমি? মানুষ এই হ্রদে এখন দিনের বেলাতেও আসতে ভয় পাচ্ছে। লবণ উৎপাদন বন্ধ, মানুষ কষ্ট পাচ্ছে। আর ওই মানুষ যে আবার বকদের কষ্ট দেবে? না, দেবে না। আদিনাথের মৃত্যু হয়েছে। আমি তোমাকে কথা দিচ্ছি, এই হ্রদে আর কোনোদিন কেউ বক শিকার করবে না। তুমি সত্যি বলছো?
আমি বাঁটুল, আমি তোমাকে কথা দিলাম। বেশ, আমি এইটুকুই চেয়েছিলাম। ওই নিরীহ বগদের ওপর অত্যাচার বন্ধ করতে গিয়ে আমি আমার নিজের প্রাণ হারিয়েছি। প্রাণ থাকতে এই পাপ কাজ বন্ধ করতে পারিনি, তাই প্রাণ হারিয়ে ভয় দেখিয়ে সব বন্ধ করতে চেয়েছি। আজ তুমি যখন আমাকে কথা দিলে, আমি তোমার উপর ভরসা রেখে এখান থেকে চলে যাচ্ছি। তুমি নিশ্চিন্ত হও শম্ভু, তোমার আত্মা শান্তি পাক। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি বাটুল, আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি। ওই পরিযায়ী বকের দলকে রক্ষা করো, তুমি রক্ষা করো। বিদায় বাটুল, বিদায়। এরপর থেকে আবার সব স্বাভাবিক হয়ে যায় ওই চিঙ্গুরগড়ে। বেঁচে যায় চিঙ্গুরগড়ের মানুষ। নিমক ঘাট হ্রদকে কেন্দ্র করে আবার লবণের ব্যবসা শুরু হয় আগের মতোই। বাটুল্লা, আমি বুঝতে পেরেছি গো, আমি আর শিকারে যাব না গো। কেন রে, কি হলো? ওই নিরীহ প্রাণীদের শিকার করে ওদের আর বিপদ বাড়াবো না। বাহ, এই তো শম্ভুর মতো মানুষেরা নিজের জীবন দিয়ে বাঁচিয়ে গেল শত শত প্রাণকে। কি তাই না?